আচ্ছা, তোমরা তো জানো যে বক্তারা বক্তব্য দেয় অডিয়েন্সদের জন্য, নিজের জন্য না, তাই না? আমরা বাস্তব জীবনে এমন কিছু করে থাকি যে নিজে কি করছি এইটা না করে অন্য কি করেছে সেটা দেখছি। এমনকি ওই কাজটা আমি নিজেও হয়তো করি, কিন্তু আমারটা আমি হাইড করছি আর অন্যেরটা হাইলাইট করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে এমনই একটা ক্রিটিসিজম নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, দ্য মেটাফিজিক্যাল পোয়েটস বাই টি.এস. ইলিয়ট। টি.এস. ইলিয়টের লেখা দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, এটা একটা ক্রিটিসিজম। তো তোমরা জানো যে ক্রিটিসিজম মানে কি? কোনো একটা রাইটিং, যেহেতু এটা লিটারেরি ক্রিটিসিজম, কোনো একটা লেখার কী হবে? সমালোচনা করা। তো সমালোচনাটা যে তার নেগেটিভ সাইড উল্লেখ করবে এমনটা না, পজিটিভ সাইডও থাকতে পারে, নেগেটিভ সাইডও থাকতে পারে। অ্যাকচুয়ালি জিনিসটা কী সেইটাই মিন করাই হচ্ছে ক্রিটিসিজম, তাই না? তাহলে আমাদের টি.এস. ইলিয়ট লিখেছেন কি দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। তো দেখো এটা আসলে কেন লেখা হয়েছিল, কোন বেসিসে? এটা ছিল একটা রিভিউ। কিসের রিভিউ? মেটাফিজিক্যাল লিরিক্স অ্যান্ড পোয়েমস অফ দ্য সেঞ্চুরি, এই প্রবন্ধের। এবং এই প্রবন্ধটার রাইটার ছিলেন হারবার্ট জন ক্লিফোর্ড গ্রেগারসন। তো ইনার এই তোমার হচ্ছে গিয়ে এই প্রবন্ধটার রিভিউ লিখতে গিয়েই টি.এস. ইলিয়ট দ্য মেটাফিজিক্যাল পোয়েটসটা লিখেছেন। এবং এইখানে তোমাদের ফার্স্ট ওয়ান জানতে হবে যে মেটাফিজিক্যাল পোয়েটস, তাহলে মেটাফিজিক্যাল কী জিনিস বা মেটাফিজিক্স কী জিনিস? মেটাফিজিক্স তো তোমরা জানো যে বিয়ন্ড ফিজিক্স, এগুলো নিয়ে আর বেশি কথা এই ভিডিওতে আমি বলবো না। তো যেখানে দেখা গেছে যে সোল নিয়ে কথা হয়, তোমার লাভ নিয়ে কথা হয়, হেট নিয়ে কথা হয়, বাট তোমার গডের সঙ্গে যে একটা আমাদের স্পিরিচুয়াল রিলেশন রয়েছে সেটা নিয়ে কথা হয়, যেখানে হচ্ছে ফিজিক্যাল ব্যাপার স্যাপারগুলো থাকে না। এবং কি হয়, বিশেষ করে ফিগার অফ স্পিচের মধ্যে তোমার সিমিলি, মেটাফোর, কনসেপ্ট, ইমেজ আর এগুলোর ব্যবহার থাকে। অনেক ফার ফেস্ট ইমেজকে কী করা হয়, টেনে নিয়ে আসা হয়। এমনই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট বা পোয়েট্রি, তাই না? তাহলে এইবার প্রথমে বললাম কি যে আমরা নিজে কিছু কথা বলি অন্যের জন্য, নিজের জন্য না। তো সেইটা কি দেখো, ডক্টর জনসন উনি সমালোচনা করেছেন মেটাফিজিক্যাল পোয়েটদের। কীভাবে বলছেন যে দ্য মোস্ট হেটারোজেনিয়াস আইডিয়াজ আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার, যে মেটাফিজিক্যাল পোয়েট যারা রয়েছে তারা নাকি সবচেয়ে বেশি হেটারোজেনিয়াস আইডিয়াজ, মানে বিচ্ছিন্ন বৈসাদৃশ্যমূলক আইডিয়াগুলোকে নিয়ে এসে তারা একত্রিত করে কি করে, তাদের কবিতা সমগ্র এটা ওটা তারা রচনা করে। তার মানে কি দাঁড়ালো দেখো, যে যেমন তোমরা জানো মেটাফিজিক্যাল কনসেপ্ট ইউজ করা হয়, যেটা হচ্ছে কি খুবই ফার ফেস্ট ইমেজ, অনেক দূরবর্তী যে ইমেজ নিয়ে রচনা করা হয় না কনসেপ্ট। তো উনি এখন বলতে চাচ্ছেন ডক্টর জনসন যে এটা একটা কথা হলো যে এত দূরবর্তী একেবারে বৈসাদৃশ্যমূলক ইমেজ নিয়ে এসে লেখা। তো দেখো বিষয়টা হচ্ছে আমাদের ডক্টর জনসন উনি নিজেও তার দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস এই বইতে দেখা গেছে যে দুইটা বৈসাদৃশ্যমূলক জিনিসের কী করেছেন উনি এখানে নিজেও ব্যবহারটা করেছেন, বাট অন্যের ব্যাপারে বলছেন। কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল করা দরকার যে আচ্ছা মেটাফিজিক্যাল পোয়েট্রিদের মানে পোয়েটসদের বৈশিষ্ট্য কী ছিল বা পোয়েট্রির বৈশিষ্ট্যগুলো কী ছিল? মেটাফিজিক্যাল পোয়েট্রিতে তোমার ছিল কি হাই ইন্টেলেকচুয়াল, এত বেশি তোমার বুদ্ধিমত্তা লাগতো। আমাদের টি.এস. ইলিয়ট বলছেন যে মেটাফিজিক্যাল পোয়েমগুলো বোঝার জন্য নর্মাল রিডার হলে কিন্তু চলবে না, রিডারকেও অনেক বেশি ইন্টেলেকচুয়াল হতে হবে, না হলে কি সম্ভব না তোমার হচ্ছে গিয়ে মেটাফিজিক্যাল যে পোয়েমগুলো রয়েছে এগুলো বোঝা সম্ভব না। তো মেটাফিজিক্যাল পোয়েমে কিসের নর্মালি বেশি ব্যবহার হয়? সিমিলি, তোমার মেটাফোর, কনসেপ্ট, ইমেজারি এইগুলোর ব্যবহার বেশি হয়। তো একটা খুব দারুণ একটা তোমার ইমেজারির আমরা যদি ব্যবহার করি বা কনসেপ্টের, সেটা হচ্ছে গিয়ে যে কম্পাস। তোমার জন ডান তার ভ্যালেডিকশন ফরবিডিং মর্নিং কবিতায় কী করেছেন, কম্পাসের ব্যবহার দেখিয়েছেন। তার ওয়াইফকে কম্পাসের কি সেন্ট্রাল ফুড বলা হয়েছে এবং তিনি নিজেকে রানিং ফুডটা বলেছেন। এই যে একটা দারুণ কনসেপ্ট, বাট এই কনসেপ্টের মাধ্যমে তুলনাটা এত সুন্দর হয়েছে। তো এখানে আমাদের টি.এস. ইলিয়ট বলছেন যে মেটাফিজিক্যাল পোয়েটরা কী করতে পারতো, ধরো গোলাপের একটা সুগন্ধ কেমন, আমরা সবাই জানি যে গোলাপের গন্ধটা অনেক বেশি সুগন্ধ, কিন্তু গোলাপের সুগন্ধটা কে ঠিক ভাষায় প্রকাশ করবে কীভাবে, এটা কিন্তু মেটাফিজিক্যাল পোয়েটরা পারতো, যেটা আমাদের অন্য কবি মানে মেটাফিজিক্যাল পোয়েট ছাড়া অন্যদের মধ্যে এতটা আসতো না। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার এখানে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস
এই ক্রিটিসিজমে মূলত দুইটা জিনিসকে খুব বেশি হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে ইউনিফিকেশান অফ সেন্সিবিলিটি। আবার ইউনিফিকেশান অফ সেন্সিবিলিটিটা কী জিনিস, যেখানে থট এবং ফিলিংস থাকবে। ইউনিফিকেশান সেন্সিবিলিটি মানে হচ্ছে তোমার চিন্তা থাকবে এবং ফিলিংস থাকবে, এবং এই কাজগুলো আমাদের বিশেষ করে ডান, তোমার হারবার্ট, যারা মেটাফিজিক্যাল পোয়েট রয়েছেন, কাউলি, তাদের মধ্যে ছিল, তাই না? তো কিন্তু থট এবং ফিলিংসের সংমিশ্রণে এত দারুণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, এইটাকে হাইলাইট করছেন আমাদের টি.এস. ইলিয়ট। বাট ডক্টর জনসন কী করছেন, সেটার বিরোধিতা করছেন। কিন্তু টি.এস. ইলিয়ট বলছেন ওনাদের লেখার মধ্যে যে হাই ইমাজিনেশন ছিল, হাই ইন্টেলেকচুয়াল পার্সন না হলে এটা সম্ভব না। কিন্তু তোমরা কি করছো, নেক্সট জেনারেশন যারা করছে তারা হচ্ছে তোমার হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি করছে, মানে এটাকে আরও বেশি মানে অবনতি ঘটানো হচ্ছে। তো ডক্টর জনসন বলতে চাচ্ছেন যে মেটাফিজিক্যাল পোয়েটরা কী করে গেছেন, কবিতাকে তাদের মূল স্রোত থেকে দূরে সরিয়ে দিয়েছেন। তো আমাদের টি.এস. ইলিয়ট বলতে চাচ্ছেন যে এখানে তারা আসলে কবিতাকে মূল স্রোত থেকে দূরে সরিয়ে দেননি, বরং এইরকম সিমিলে, মেটাফোর, কনসিট এগুলোর ব্যবহার আগেও ছিল, তোমার এলিজাবেথান যুগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে কি 18th সেঞ্চুরির যারা পোয়েট ছিলেন তারা অনেক বেশি ইন্টেলেকচুয়াল ছিলেন, বাট ইমোশনাল ছিল না, তাদের ইমোশনগুলো আসতো না। এবং 19th সেঞ্চুরি যারা ছিলেন তারা ইমোশনাল ছিলেন, বাট তেমন ইন্টেলেকচুয়াল ছিলেন না। এবং উনি আরও বলছেন যে তোমার যেমন টেনিসন, ব্রাউনিং, এদের ব্যাপারে এদেরকে রিফ্লেকটিভ পোয়েট বলছেন, যে এরা ট্রাই করেছে, কি করেছে, তোমার মেটাফিজিক্যাল পোয়েটদের নিয়ে আসতে, কিন্তু তারা তাদের লেখায় সেটা নিয়ে আসতে পারেনি। আবার বলছেন ড্রাইডেন, মিল্টন, এদের লেখাগুলোতে অনেক বেশি ভোকাবুলারি হাই স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু কি ছিল না, কোনো সোল ছিল না, আত্মা ছিল না। অ্যাকচুয়ালি বলছে যে যারা বিশেষ করে রোমান্টিক পোয়েটদেরও তুমি যদি যাও 17th সেঞ্চুরিতে, তো দেখবা যে দে ক্যান ফিল বাট নট থিঙ্ক। তারা এই যে মেটাফিজিক্স এটা তারা চিন্তা করতে পারতো, বাট কী করতে পারতো না, তোমার ফিল করতে পারতো না। দে ক্যান ফিল, তারা ফিল করতে পারতো, কিন্তু এগুলোর ব্যাপারে তারা এত বেশি ইমাজিনেটিভ ছিল না, এত বেশি চিন্তা তারা করতে পারতো না। তো দেখো যে লাস্ট ওয়ান এভাবে শেষ করেছিল যে হারবার্ট চেষ্টা করেছেন, বাট লস্ট দ্য ক্যাপাসিটি অফ ইউনাইটিং থট অ্যান্ড ফিলিং। হারবার্ট মেটাফিজিক্যাল পয়েন্টদের মতো করে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কি করেছেন, হারিয়ে ফেলেছেন তার ক্যাপাসিটি অফ ইউনাইটিং থট, যে থট এবং ফিলিংয়ের সংমিশ্রণ ঘটিয়ে তোমার যেটা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি আসবে, এটা কি করতে পারেনি, তিনি তার লেখায় নিয়ে আসতে পারেননি। তো আমাদের টি.এস. ইলিয়ট কিন্তু এখানে মেটাফিজিক্যাল পোয়েটদের অনেক পজিটিভলি তিনি হচ্ছে বলেছেন, মানে এখানে ঠিক সমালোচনা বলতে আমরা নেগেটিভ দিকগুলো তেমন কিছুই তিনি নিয়ে আসেননি, একদম পজিটিভ দিকগুলো এখানে তিনি নিয়ে এসেছেন। এবং ডক্টর জনসন যে উদ্ধৃতিগুলো দিয়েছে সেটার তিনি একদম স্ট্রংলি কী করেছেন, বিরোধিতা করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।